সকালবেলায় মর্মান্তিক খবর, গার্ডেন ব্রিজে নির্মীয়মান বহুতল ভেঙে মৃত 2, উদ্ধার করা গেছে 13 জনকে। ধ্বংসস্তূপে কয়েকজনের আটকে থাকার আশঙ্কা রয়েছে এখনও। গতকাল রাতে কলকাতা পুরসভার 134 নম্বর ওয়ার্ডে নির্মীয়মান একটি বহুতলের একাংশ ভেঙে পড়ে। আশেপাশে থাকা প্রচুর ঝুপড়ির ওপরে ভেঙে পড়ে বহুতলের একাংশ। বেআইনিভাবে বহুতল নির্মাণের অভিযোগ স্থানীয়দের। দমকল ও বিপর্যয় বাহিনীর উদ্ধার কার্য এখনো চলছে। ঘটনাস্থলে রয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। রাতে ঘটনাস্থলে পুলিশ কমিশনার বিনীত গোয়েল, মন্ত্রী সুজিত বসু। দেখছেন সেখান থেকে উদ্ধার কার্যের সরাসরি ছবি। গতকাল গোটা রাত ধরে আমাদের প্রতিনিধি আজিজ এই ঘটনা কভারেজ করেছে, সেই ছবি আপনি দেখেছেন সকালবেলায়। আজকে এই মুহূর্তে আমাদের 2 সহকর্মী সোমা এবং অরিত্র, তারাও রয়েছেন আমার সঙ্গে সরাসরি। চলে যাই অরিত্রর কাছে, প্রথমেই যাই। অরিত্র, উদ্ধার কার্যের যে ছবি তোমার ক্যামেরা থেকে দেখছিলাম, টপ অ্যাঙ্গেল শট, কি অবস্থা এখন, কি দেখতে পাচ্ছ তুমি ওখানে? উদ্ধার কার্য কত দূর এগোলো? দেখো, গতকাল মধ্যরাত্রে এই বিপর্যয়ের পর থেকে কিন্তু যেহেতু রাতের অন্ধকার, সে কারণে উদ্ধার কার্য শুরু করতে বেশ কিছুটা বেগ পেতে হয়েছিল এনডিআরএফ এবং ডিএমজি গ্রুপকে। তবে এই মুহূর্তে সকালের আলো ফোটার সাথে সাথে কিন্তু উদ্ধার কার্য শুরু হয়েছে। এখনো পর্যন্ত যেটা জানতে পারা যাচ্ছে যে আরও বেশ কিছুটা সময়, প্রায় ঘন্টা 6-7 এখনো সময় লাগবে সম্পূর্ণভাবে এই উদ্ধার কার্য সম্পন্ন করতে। ইতিমধ্যে এই ঘটনাস্থলে এসে পৌঁছেছিলেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি কার্যত জানিয়েছেন যে এখানে যেভাবে এই অবৈধ নির্মাণগুলি চলছে সেগুলি নিয়ে পরবর্তী ক্ষেত্রে পদক্ষেপ করা হবে। কিছু স্থানীয় মানুষ রয়েছেন, একটু তাদের সাথে কথা বলি। দাদা, কি জানতে পারলেন, কি ঘটনা? এই মুহূর্তে এলাম। কিছু কি জানেন এখানে? না না না, কিছু জানতে পারলাম। আরো কিছুজন রয়েছে। দাদা, কি হয়েছে, কি জানতে পারলেন? এখন শুনতে পেয়েছি আমি ঘর থেকে কি জানতে পারলেন? হ্যাঁ, এখানে বিল্ডিংটা পড়ে গেছে। সেটা কি কোনো অবৈধ নির্মাণ বা অবৈধ বিল্ডিং হচ্ছে? সেটা বলতে পারবো না। দীপ, আমি আরো কিছু জনের সাথে কথা বলার চেষ্টা করবো। এখানে প্রচুর মানুষজন রয়েছেন। দাদা, কি জানতে পারলেন? অরিত্র, কত রাতে তারা এই বাড়ি ভেঙে পড়ার সময় একটা বিকট জোরে শব্দ হয়েছে নিশ্চয়ই, কত রাতে তারা সেই শব্দ শুনতে পেয়েছেন, কি বলছেন তারা? और न्यूज़ में इंडिया टीवी में अभी देखे, इसीलिए हम लोग थोड़ा आए। हम लोग बागल में ही रहते हैं। একদমই দেখো, একদমই আমি তোমাকে একটু ছবিটা প্রথমে দেখানোর চেষ্টা করি। এই মুহূর্তে যে জায়গায় ঘটনাস্থল, অর্থাৎ ঘটনাস্থল থেকে 100 মিটারের যে দূরত্ব, সেখানে কিন্তু কার্যত পুলিশের তরফ থেকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, কোনোভাবেই যাতে সাধারণ মানুষ সেই এলাকায় পৌঁছতে না পারে, এবং যাদের শুধুমাত্র এখানে বাড়ি রয়েছে তারাই শুধুমাত্র সেখানে ভিতরে যেতে পারছেন, সেটাও পুলিশের অনুমতি নিয়ে। এবং স্থানীয় মানুষ যারা রয়েছেন তারাও যেটা জানাচ্ছেন যে রাত্রি, অর্থাৎ 12:30টার কিছু সময় পরে কিন্তু তারা বিকট শব্দ একটু শুনতে পান, এবং তারপরেই কিন্তু হুড়মুড়িয়ে বাড়িটি ভেঙে পড়ে। একজন স্থানীয় বাসিন্দা রয়েছেন। দাদা, আপনি কি, আপনার বাড়ি কি এখানেই? কি দেখতে পেয়েছিলেন কাল রাতে, কিছু জানতে পারলেন? কিছু দেখতে পেয়েছি না, বাড়িতে ঘুম করছিলাম তো আমি। রাত্রিবেলা আচানক দেখলাম আমার বিল্ডিং ভূকম্প দিয়ে হলে গেছে। সেটা কখন, রাত্রে কখন? ওই 12টার সময়। কোনো বিকট আওয়াজ শুনতে পেয়েছিলেন? বিকট আওয়াজ। আচ্ছা, কতক্ষণ ধরে ভাঙছিল, ভাঙার পর্বটা কতক্ষণ ধরে চলেছে? ভাঙা হয়েছিল না, আচানক দিয়ে বিল্ডিং করেছে, জানি না আমি। এটা কি অবৈধ নির্মাণ বা? সেটাও আমি বলতে পারবো না। কতদিন ধরে কাজ চলছে বলতে পারবো না, আমি তো জাস্ট আমি ফ্ল্যাটে আমি শিফট হয়েছি আমি এখন। আরও কিছুজন রয়েছে, একটু কথা বলার তাদের সাথেও চেষ্টা করব যারা রয়েছেন। দিদি, কি শুনতে পেয়েছিলেন কাল রাত? আমি বলতে পারবো না। অর্থাৎ তুমি বুঝতে পারছো দীপ, একটা মিশ্র প্রতিক্রিয়া কিন্তু এই মুহূর্তে এলাকায় রয়েছে, এবং এই মুহূর্তে বুঝতে পারছি অনেকেই এখনো পরিষ্কার করে মুখ খুলছেন না। অরিত্র, আমি তোমার কাছ থেকে জানতে চাইবো, উদ্ধার কার্য কতটা গতিতে এগোচ্ছে তুমি দেখতে পাচ্ছ? উদ্ধার কার্যের মানে গতি কেমন, উদ্ধার কার্য কিভাবে চলছে? দেখো, এখনো পর্যন্ত যেটা এনডিআরএফ সূত্র আমরা জানতে পারছি যে উদ্ধার কার্য দ্রুত গতিতে চলছে। যেহেতু রাতের অন্ধকারের এই দুর্ঘটনা, সেই ঘটনার পর থেকে কিছুটা বেগ পেতে হয়েছিল তাদেরকে রাত্রিবেলাতে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে এনডিআরএফ 2 ব্যাটালিয়নের ফোর্স আসার সঙ্গে সঙ্গে এবং ডিএমজি কলকাতা পুলিশের আধিকারিকরা আসার পর থেকে কিন্তু উদ্ধার কার্য দ্রুততার সাথে চলছে, এবং এখনো পর্যন্ত প্রায় 13 থেকে 15 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, এবং যার মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন মেয়র। তবে দেখো, এখনো পর্যন্ত যে গতিতে উদ্ধার কার্য চলছে, আরও কিছুটা সময় লাগবে
ঘটবে। তার কারণ একের পর এক বিল্ডিং, অর্থাৎ এই যে পাঁচতলা বিল্ডিংয়ের প্রত্যেকটি লেয়ার পার্ট বাই পার্ট ভেঙে পড়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রত্যেকটি পার্টকে সরানো এবং সেখানে কেউ আটকে রয়েছেন কিনা সেই বিষয়গুলি করতে আরও ঘন্টা 5-6 সময় লাগতে পারে বলে এখনও পর্যন্ত জানা যাচ্ছে। তবে ফায়ার ব্রিগেড, ডিএমজি এবং এনডিআরএফের তরফে কিন্তু দ্রুত গতিতে কাজ চলছে। গ্যাস কাটার ব্যবহার করা হচ্ছে, যে সমস্ত জায়গায় হাত বা যন্ত্রাংশ দিয়ে সরানো যাচ্ছে না ধ্বংসস্তূপ, সেসব জায়গায় গ্যাস কাটার ব্যবহার করা হচ্ছে এবং সব মিলিয়ে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং উদ্ধার কার্য দ্রুত গতিতেই চলছে। অরিজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম সকালবেলায় তিনি ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন, তিনি কি বলেছেন শোনাই একবার আপনাদের। যারা আছে তাদের মধ্যে বেশিরভাগই কথা হচ্ছে, কিন্তু তাদের চেক আপের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ইনজোরদের এখানেও কিছু রাখা হয়েছে 7 জন, আর বাদবাকি এসএসকেএমে নিয়ে যাওয়া হচ্ছে। আর এসএসকেএম থেকে অলরেডি 8 জনকে ছেড়ে দিয়েছে প্রিলিমিনারি ট্রিটমেন্ট করে। রেস্কিউ কাজ চলছে, দেখা যাক। আমি আশা করছি যে ওদের সাথে কথাবার্তা হচ্ছে, জলও খাওয়ানো হচ্ছে, ফোনও করছে। তো ওদের যদি বার করে নিয়ে আসা যায় তাহলে আমার। এখনো পর্যন্ত কতজন উদ্ধার হয়েছে? প্রায় 15 জন, 7 আর 15 জন। আরও ভেতরে যাদের সাথে কথা হচ্ছে আরও 4-5 জন আছে, তাদের আশা করছি বেরিয়ে যাবে। হ্যাঁ, 2 জন মারা গেছে, এখানেই আছে। না, এটা এই বাড়ির প্ল্যান থাকতে পারে না। যারা করেছে তাদের আইন অনুযায়ী ব্যবস্থা হবে। শোনালাম আপনাকে মেয়র ফিরহাদ হাকিম সকালবেলা দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে কি বলেছেন। আমাদের আরেক প্রতিনিধি সোমা রয়েছেন ঘটনাস্থলে সকাল থেকে। সোমা, মেয়র তো বলছেন যারা আহত হয়েছেন হাসপাতালে আছেন তারা ঠিক আছেন, কিছুক্ষণ পরই হয়তো ছেড়ে দেওয়া হবে। তোমার কাছে কি খবর? যারা এই মুহূর্তে ওই দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে যাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাদের ফিজিক্যাল কন্ডিশন কেমন? মৃতের সংখ্যা আর বাড়বে না তো? দেখো, সেটাই কিন্তু বড় প্রশ্ন, যেটা আমরা এখানে এসে বুঝতে পেরেছি। বা স্থানীয় যে এখানে নার্সিংহোম আছে বা এসএসকেএমেও যে পাঠানো হয়েছে, স্থানীয় নার্সিংহোমে যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, সেটা কিন্তু আমরা জানতে পারছি। এবং তুমি ফিরহাদ হাকিমের কথা শুনলে, গতকাল রাত থেকেই তিনি ছিলেন, সুজিত বসু দমকল মন্ত্রী তিনিও ছিলেন, কিন্তু যেটা ববি হাকিম তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছেন। অর্থাৎ আমরা তাকে প্রশ্ন করেছিলাম যে এইখানে কিন্তু বেশ কিছু মানুষ তারা কিন্তু যেটা অভিযোগ করছে যে এখানে বেশ কিছু অবৈধ নির্মাণ হয়েছে এবং যেই বাড়িটি ভেঙে পড়েছে, যেই কারণে কিন্তু এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, সেই বাড়িটিও কিন্তু অবৈধ। ফিরহাদ হাকিম তিনিও কিন্তু স্বীকার করেছেন, তিনি কিন্তু বলেছেন যারা এই কাজটি করেছে তাদের কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তাহলে দেখো, খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে গার্ডেন রিচ এলাকাতে এরকম একটি অবৈধ বাড়ি, তুমি যদি ছবিটা দেখো যে একেবারে 6 তলা একটা বিল্ডিং, এই সরু রাস্তা, তোমাকে আমি একটু রাস্তাটা দেখাতে চাই। অর্থাৎ যেখানে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলের সামনেই আমরা দাঁড়িয়ে রয়েছি। এই রাস্তা, এই সংকীর্ণ রাস্তা, তার মধ্যে 6 তলা বাড়ি উঠে যাচ্ছে। সেটা কি করে প্রশাসনের দৃষ্টি এড়িয়ে দিনের পর দিন এই ধরনের অবৈধ নির্মাণ হচ্ছে, সে নিয়ে কিন্তু অবশ্যই প্রশ্ন উঠছে। এবং ফিরহাদ হাকিম তিনি যেটা বললেন, এবং তিনি সঙ্গে সঙ্গে এটাও বললেন যে বাম আমলকে তিনি দায়ী করলেন যে সেই সময় অনেক রকম জটিলতা ছিল, পারমিশন পাওয়া যায়নি। তারপরে যদিও তিনি স্বীকার করেছেন যে এখানে যে অবৈধ নির্মাণ হয়েছে সেটার জন্য যারা দায়ী রয়েছে তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এতদিন পরে কেন এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, 2 জনের মৃত্যু হলো, আরও কয়েকজনের অবস্থা কিন্তু আশঙ্কাজনক। তাহলে এতদিন পর একটা ঘটনা ঘটে যাওয়ার পরে তারপর কেন শাস্তিমূলক ব্যবস্থা আগে থেকে নজরদারি নেই কেন? তোমার কাছে আমি একটা জিনিস জানতে চাইবো, মেয়র ফিরহাদ হাকিম তিনি এই গোটা ঘটনার দায় চাপাচ্ছেন আধিকারিকদের ওপরে, সরকারি আধিকারিকদের ওপরে। সত্যি কি শুধু সরকারি আধিকারিকদের নজরআন্দাজ করাটাই কি এই এত বড় দুর্ঘটনার একটা কারণ? শুধু সরকারি আধিকারিকদের গাফিলতি? তোমার কাছে কি খবর রয়েছে? তুমি তো গ্রাউন্ডে দাঁড়িয়ে রয়েছো একদম। দেখো, খুব স্বাভাবিকভাবে আইনের প্রশ্ন যখন ওঠে তখন খুব স্বাভাবিকভাবে এত বড় বড় বিল্ডিং যখন তৈরি হয় তখন কিন্তু শুধুমাত্র পুরসভার কোনো আধিকারিকের সিগনেচার বা তাদের ব্যবস্থাপনায় এরকম ধরনের বিল্ডিং কখনোই হতে পারে না। শুধুমাত্র গার্ডেন রিচ কেন, কলকাতা শহরেও যে বড় বড় বিল্ডিংগুলো হচ্ছে সেগুলোকে কখনো পারমিশন ছাড়া হতে পারে। তাই যে শুধুমাত্র পুরসভার যারা আধিকারিক রয়েছে তাদের ওপর দায় চাপিয়ে দিলেই চলবে না, এটা কিন্তু খুব স্বাভাবিকভাবেই কিন্তু সমস্ত মানুষ
মানুষই বুঝতে পারছেন। কারণ এভাবে পুরো আধিকারিকদের ওপর, বা তিনি এটাও বলেছেন, ফিরহাদ হাকিম তিনি এটা বলেছেন যে নজরদারি ঠিক করে হয়নি। আমাদের সঙ্গে থাকো, একটু তোমাকে শুনিয়ে দিই, আমি দর্শকদেরও শুনিয়ে দিই একবার যে ফায়ার অফিসার অর্থাৎ দমকলে যে আধিকারিকরা উদ্ধার কার্য চালাচ্ছেন, অন্যান্যরা যে উদ্ধার কার্য চালাচ্ছেন, সরকারি আধিকারিকরা, তারা কি বলছেন? ঢুকতে যাই তার তো আমাদের রিস্ক দেখা যাচ্ছে, তা সত্ত্বেও 4 জনকে ওইভাবে রিস্ক নিয়ে বের করা হয়েছে। বাকি যে 7 জন আছে তাদেরও বের করার জন্য হতে পারেন 85% কাজ হয়ে গেছে, আর কাজ 15% বাকি আছে। সেটা প্রত্যেকের সঙ্গে কথা হচ্ছে তাদের অক্সিজেন দেওয়া হচ্ছে, জল দেওয়া হচ্ছে, সবই করা মানে বাইরে থেকে অক্সিজেন সাপ্লাই দেওয়া হচ্ছে। আমরা দেখছি সেখানে যখন আপনারা কাটছেন পুরোটা ম্যানুয়ালি করতে হচ্ছে আপনাদেরকে? ম্যানুয়ালি না, আমাদের কাছে যেগুলো শগুলো আছে সার্কুলার শ, সার্কুলার শ দিয়ে কাটা হচ্ছে, ওগুলো পেট্রোল ডিপেন্ড সার্কুলার শ। তার থেকে যে ধুলোটা হচ্ছে সাকশন, সেটা তো হবেই, দেখুন ডাস্ট তো কংক্রিট ডাস্ট সেটা তো উঠবে। সেটা কি ব্যবহার করছেন আপনারা? সাকশন কংক্রিট ডাস্ট যাতে কম ওঠে তার জন্য ওখানে ওয়াটার স্প্রে করতে হয়, ওয়াটার স্প্রে করা হচ্ছে। আর এখন মনে হচ্ছে এটা সময় সাপেক্ষ হলো, ধীরে সুস্থে করতে হবে। হয়ে যাবে, এটা হয়ে যাবে, আর কিছুক্ষণ সময় লাগবে, হয়ে যাবে। কতজন এই মুহূর্তে এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে? এখন 4 জন হয়েছে ম্যাডাম। কিন্তু রাতে যখন কাজ করছিলেন তখন মানে ঘুঞ্জি এলাকার জন্য আপনাদের ব্রেক পেতে হচ্ছিল বারবার। স্বাভাবিক, সেটা স্বাভাবিক, সেটা কিছু করার নেই, যেমন পরিস্থিতি থাকবে সেরকম কাজ করতে হবে। থ্যাংক ইউ। শোনালাম ফায়ার অফিসার কি বলেছে, এরপর আপনাদের শোনাই দমকল মন্ত্রী সুজিত বসু তিনি কি বলেছেন, তারপরে শোনাবো রাজ্যের বিজেপির রাজ্য সভাপতি তিনি কি বলেছেন। পরপর যা বোঝা যাচ্ছে যে 21 জনের মতো লোক হয়েছে, ট্র্যাপড হয়েছে, তার মধ্যে 13 জন উদ্ধার হয়েছে, আর 2 জন মারা গেছে, আর বাদ বাকিটা কিছুক্ষণের মধ্যে কিছুটা উদ্ধার হয়েছে। এই তো গোটা কলকাতাকে এইভাবে অবৈধ নির্মাণের যে টেন্ডার, সেটা তৃণমূল নেতারা দিয়ে রেখেছে। তৃণমূল নেতারা কী করবে? প্রতি স্কোয়ার ফিটে তো তারা পয়সা নেয়, তো প্রতি স্কোয়ার ফিটে যদি আপনি টাকা নেন, আপনার মেরুদণ্ডে জোর থাকবে এর বিরুদ্ধে প্রতিবাদ করার। আজকে ভাঙছে, 30 বছর পর আরও প্রচুর বাড়ি ভাঙবে, এখন 1-2 করে ভাঙছে। আপনি উত্তর কলকাতা যান, দক্ষিণ কলকাতা যান, চেতলাতে যান, কোথায় যাবেন? কোন জায়গা নেই যেখানে স্কোয়ার ফিটে কাউন্সিলররা টাকা নেয়নি? প্রত্যেক কাউন্সিলরকে স্কোয়ার ফিট কাউন্সিলর বলা হয়। একজন কাউন্সিলরের সম্পত্তি দেখলে মাথা খারাপ হয়ে যাবে। এক কাউন্সিলর তো পিডাব্লিউডির জায়গা দখল করে বাইপাস ধাবা বানিয়ে বসে আছে, জায়গাটাই অবৈধ, সরকারি জায়গা। এই তো কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের।